যে উন্নয়ন, এই উন্নয়ন আমরা বিগত 15-16 বছর ধরে বিভিন্নভাবে শুনছি, বিভিন্ন দিক থেকে হোয়াট এভার। আপনারা কি মনে করেন যে এই যে শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে, এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে আগামী ভোটে? অবশ্যই হবে। কোন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আপনি বলুন তো? সেই অ্যাডভান্টেজটা বিরোধী দল হিসেবে সিপিএমই পাবে ইনস্টিড অফ বিজেপি। এই ভোট থেকে মানুষের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি? আমি শুধু আপনার কেন্দ্র বলছি না, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। লেফটদের গভর্নমেন্ট হবে। লড়াই তো কঠিন। লাল ঝান্ডার লোকেদেরই তো সারা পৃথিবীর ইতিহাসে শিক্ষা। সে উন্নয়ন, এই উন্নয়ন আমরা বিগত 15-16 বছর ধরে বিভিন্নভাবে শুনছি, বিভিন্ন দিক থেকে হোয়াট এভার। এই যে আপনি যে যে ইস্যুগুলো বললেন, যে বাস স্ট্যান্ড বা ইত্যাদি, বাস আমি স্ট্যান্ড বলছি নয়, টার্মিনাস। বাস অনেক বড় ক্ষেত্র, স্ট্যান্ডটা তো ছোট ক্ষেত্র। হ্যাঁ, হসপিটাল ইত্যাদি। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে প্রশাসনিক বৈঠক করেন, সেখানে তাদের দলের প্রতিনিধিরা যান, গিয়ে বলেন যে দিদি আমার একটা বাস টার্মিনাল লাগবে, কেউ বলে আমার একটা হসপিটাল লাগবে, কেউ একটা বলে ব্রিজ লাগবেন। উনি একটা একটা করে সব ওখানে প্রশাসনিক বৈঠকেই অ্যাপ্রুভ করে দেন। তা আপনি যদি ধরুন তৃণমূল জিতে গেল আর আপনি সিপিএমের বিধায়ক হলেন, তা ওনাদের প্রশাসনিক বৈঠকে তো বিরোধী কাউকে ঢুকতেই দেওয়া হয় না। আপনারা চাইবেন কোথা থেকে গিয়ে? মমতা ব্যানার্জির গভর্নমেন্টটা হোক আগে, তারপরে তো চাওয়া না চাওয়ার প্রশ্ন। আপনি ধরে নিচ্ছেন কি করে যে তার গভর্নমেন্ট হবে? আমি তো মনেই করছি না। আমি তো মনে করছি লেফটদের গভর্নমেন্ট হবে। লেফট তো অনেক বেশি ইউনিফাইড। আরও নতুন মিত্র হচ্ছে যে নিয়ে, সবাইকে নিয়ে, অর্থাৎ যে স্লোগান আমরা দিয়েছিলাম যে অর্থাৎ বাম তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত ভোটকে একত্রিত করার, সেই কাজে তো অনেকটা সাকসিডেড আমাদের নেতারা, অনেকটা সফলতা পেয়েছেন। ফলে ওর গভর্নমেন্ট হবে কিনা আগে আপনি দেখুন, তারপরে তো সহায়তাচার। আপনার প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন কিন্তু এসে গেল। তাহলে আমাদের বিধায়ক এই বাস টার্মিনাস এবং স্টেডিয়ামকে পূর্ণতে দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন? এই ধরনের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করেছিলেন, না দর্শকের ভূমিকা পালন করেছিলেন? এটাও কিন্তু আমার বীজপুরের গণদেবতাদের কাছে কিন্তু প্রশ্ন উঠে যাবে। ইউ আর রিয়েলি আ গুড পলিটিশিয়ান। তো যাই হোক, আমি ছোট্ট লিটল বিট। হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। কারণ দেখুন, খেলাটার সঙ্গে বীজপুর বা কাঁচরাপাড়ার একটা বড় আবেগ আছে। কলকাতা মাঠের বড় বড় স্বনামধন্য খেলোয়াড়রা, আন্তর্জাতিক মানের ক্ষেত্রে খেলোয়াড়রা কিন্তু কাঁচরাপাড়ায় তারা জন্মগ্রহণ করেছে। কবিতা গারারির নাম আপনি শুনেছেন, মনা দত্তের নাম আপনি শুনেছেন, প্রকাশ বিশ্বাসের নাম শুনেছেন। এরা কলকাতা মাঠের সব নাম কাঁপানো লোক। সেই কাঁচরাপাড়ায় একটা স্টেডিয়াম নেই, যন্ত্রণা হয় না? আমাকে তো প্রতিদিন কুরে কুরে খায়। কল্যাণীর উদাহরণটা শুধু দিয়েছি তা না, আমি মনা দত্ত, কবিতা গারারিদের সুনাম এবং তাদের কেউ তো আমি কাজে লাগাতে পারলাম না। গোটা পশ্চিমবঙ্গে একটা সম্ভবত কঠিনতম লড়াইয়ে বামপন্থীরা যাচ্ছে, কঠিনতম ভোট। আমি এই কারণে বলছি যে মেবি 2021-এর ভোটের পর, মানে 21-এর ভোটে বামপন্থীরা বিধানসভায় সংখ্যায় শূন্য হয়েছিল, কিন্তু তথাপি 16 থেকে 21 অবধি বামপন্থীদের একটা বড় সংখ্যা বিধানসভায় প্রতিনিধিত্ব করছিল। এই প্রথম এমন একটা ভোটে বামপন্থীরা যাচ্ছে যেখানে লোকসভা এবং বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য। এই লড়াইটা পার্টিকুলারলি আপনাদের জন্য কতটা টাফ, এক, রাজ্য জুড়ে? দুই, এই ভোট থেকে মানুষের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি? আমি শুধু আপনার কেন্দ্র বলছি না, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে সারা রাজ্যে লড়াই দিতে পারে বামপন্থীরা। আপনি বলুন তো যে অন্য কোনো দল হলে এই লড়াইয়ের ময়দানে তারা থাকতো, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত? তাহলে সিপিআইএম এবং বামপন্থী দলগুলোর আদর্শগত ভিত্তির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যদি তার ভিত্তি না থাকতো, তাহলে বামপন্থার পুনরুজ্জীবনের স্লোগান নিয়ে সে রাস্তায় নামতে পারত না। তাহলে উপাদান আছে, এই স্লোগান তৈরি হয়েছে তো উপাদান থেকেই তো স্লোগান তৈরি হয়েছে। ফলে লড়াই তো কঠিন। লাল ঝান্ডার লোকেদেরই তো সারা পৃথিবীর ইতিহাসে শিক্ষা।
বিপ্লব থেকে সংসদীয় গণতন্ত্রের সর্বত্রই হচ্ছে কঠিনতম বিষয়গুলিকে সহজ করেই জয়যাত্রা বা বিজয় অর্জন করাটাই তো ইতিহাসের শিক্ষা। আর একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে অবাঙালি ভোটার, মানে ধরুন বিজেপি যে বক্তব্যটা বা যে তারা যে ভোট স্ট্যাটিস্টিক্সটা দেখছে বা দেখাচ্ছে, ইনফ্যাক্ট সেখানে যারা অবাঙালি বা মূলত হিন্দিভাষী মানুষজন আছে, সেই এরিয়াতে বিজেপির একটা ভালো রেজাল্টের প্রবণতা থাকে। সেখানে ধরুন আপনার যে বীজপুর বিধানসভা, সেখানে একটা বড় অংশ তো অবাঙালি ভোটারও আছে। আপনি কি এই মানুষগুলোর ভোট পাওয়ার জন্য আশাবাদী, বা এন্টায়ার সিপিআইএম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি কি মনে করেন যে অবাঙালি ভোটার, যেটা বিজেপির ভোট ব্যাংক, সেখানে আপনারা থাবা বসাতে পারবেন? বিজেপির ভোট ব্যাংক বলে কোনো কথা নেই। আমি আগেও বলেছি যে ভোটার কারো সিন্ধুকে রাখা নয়। অবাঙালি মানুষরা যারা এখানে বাস করেন, ভাষাগত দিক থেকে হয়তো বাংলা তাদের মাতৃভাষা নয়, কিন্তু সংস্কৃত দীর্ঘদিন বসবাস করার জন্য করতে করতে ওরা কিন্তু আমাদের বাংলা বাঙালি কালচারের সঙ্গে কিন্তু অনেকটাই অ্যাকাস্টমড। এখানে জন্মেছে, এখানে পড়ছে, আমাদের বন্ধু বান্ধব ইত্যাদি, আমাদের সংস্কৃতি কর্মকাণ্ড ইত্যাদির সঙ্গে কিন্তু অনেকটা ওরা একাত্মীভূত হয়েছে। আমাদের এখানে জুট মিল আছে যার বড় অংশের শ্রমিক হচ্ছে হিন্দিভাষী। তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ট্রেড ইউনিয়ন বেল্ট, তো সেইখানে হিন্দিভাষী মানুষরাও কিন্তু এই শ্রমিক আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা নেতৃত্ব দিয়েছেন, এটাকে অস্বীকার করতে পারে না। ফলে হিন্দিভাষী মানুষরাও কিন্তু তৃণমূলের জমানাতে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আমাদের ওখানে যে হিন্দি স্কুলগুলো আছে, যেমন কাঁচরাপাড়া পৌরাঞ্চলে মানধারী আরপি স্কুল, এগুলো হয়তো আমরা রাজ্যের সব মানুষ জানে না। আমাদের জনতা স্কুল, হালিশহরের ক্ষেত্রে আদর্শ হিন্দি বিদ্যালয়, এইগুলোতে আমরা 11-12 চালু করেছিলাম পশ্চিমবাংলায় অন্যান্য বাংলা মাধ্যমের স্কুলগুলোর সঙ্গে সঙ্গে। দুর্ভাগ্যের বিষয়, এই স্কুলগুলোতে সায়েন্স স্ট্রিমগুলো উঠে গেল। তাহলে সত্যি যদি হিন্দিভাষী মানুষদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ইত্যাদি থাকতেন, কারণ তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের অবহেলা অনাদর তাদের করা হতো না। দুই হচ্ছে যে বাংলা মাধ্যমে যদি শুধু মেয়েদের স্কুল থাকতে পারে, হালিশহরে অন্নপূর্ণা গার্লস যদি থাকতে পারে, কাঁচরাপাড়ায় যদি ইন্ডিয়ান গার্লস থাকতে পারে, যেখানে একটা এত অংশের অবাঙালি মানুষ আছে, তাহলে সেখানে অবাংলা ভাষী হিন্দিভাষী মেয়েদের একটা স্কুল হতে পারতো না 15 বছরে? কেন হলো না? আমি এটা করবো, এটা আমি বুঝেছি যে এইটা হলে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। হিন্দিভাষী অঞ্চলে আমি ঘুরে দেখেছি, মানুষের কাছে কথা বলে দেখেছি, বড় একটা অংশের যুবকরা হচ্ছে যে মিলিটারিতে তারা হচ্ছে নিয়োগ পরীক্ষায় যোগদান করে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাশ করে সবেতে উত্তীর্ণ হওয়ার পরে চাকরিতে জয়েন করবার ক্ষেত্রে বা অনেকে প্রফেশনাল জয়েন করবার ক্ষেত্রে তাদের চাকরিগুলো তারা টার্মিনেট হয়ে যায়, বা সব কিছু পাশ করার পরেও চাকরিতে যোগ দিতে পারে না। এসসি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে ভীষণ গণ্ডগোল। পৌরসভাগুলো তৃণমূলের, অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূলের, তাদের কোনো ভূমিকা থাকে না। আমাদের এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে, কারণ আমরা এই মানুষগুলো, এই বেকার যুবকগুলো কাজের দিক থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি কাজের কথা বললেন, শিক্ষার কথা বললেন। বেশ কিছু বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে। আপনি কি মনে করেন যে এই, যদিও পার্থ চট্টোপাধ্যায় দেখছিলাম যে জেল থেকে বেরিয়ে একটি মিডিয়া চ্যানেলের সাক্ষাৎকারে বলছিলেন যে দুর্নীতি নাকি কোনো ইস্যুই না ভোটে, হোয়াট এভার, আপনারা কি মনে করেন যে এই যে শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে, এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে আগামী ভোটে? অবশ্যই হবে। এবং সেই দুর্নীতির বিরুদ্ধে যারা ভোট দেবেন, সেই অ্যাডভান্টেজটা বিরোধী দল হিসেবে সিপিএমই পাবে ইনস্টিড অফ বিজেপি। দুর্নীতি তো প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে। কোন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আপনি বলুন তো? একদিন আমরা বলতাম বাংলা যা ভাবে ভারত তাই ভাবে, বাংলা নিয়ে আমরা গর্ব করতে পারতাম। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি ইত্যাদি নিয়ে
যেভাবে দাঁড়িয়ে সরকারকে কোর্ট যেভাবে দাঁড়িয়ে ভৎসনা করছে, যেভাবে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছেন, জাজমেন্ট দিচ্ছেন, তাতে দাঁড়িয়ে তো সত্যি সত্যি সকলেই বুঝেছে যে দুর্নীতির একটা কালো মেঘ এই রাজ্যটার উপরে হচ্ছে বিচরণ করছে। এটাকে সরাতে হবে।